সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুনহাস সাওম। প্রিয় দর্শক শ্রোতা, কার্তিকের এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেতা শাহেদ আলীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। মহাখালী গ্যালারি কসমোসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রেজাউন নবীর একক চিত্রকলা প্রদর্শনী মেটামরফিক ন্যাচারালি ট্রান্সফর্মড। প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা 40টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা প্রদর্শনী অফ নেচার বোর্ডস অ্যান্ড ফেসেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 30 অক্টোবর পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী কামরুজ্জামান স্বাধীনের একক চিত্রকলা প্রদর্শনী রুটেড ইন সয়েল। প্রদর্শনী চলবে 29 অক্টোবর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। Sorry for the last few days. Okay? Ready ho, যাও। না, আগে তুমি বলবে কি হয়েছিল তোমার, সেটা আমি শুনবো, তারপর আমি যাব। আর হঠাৎ করে আজকে এত প্রেম। রাত 8টা 20 মিনিটে থাকছে মেজবা উদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। আমি এবার ঢাকায় গিয়ে প্রতি সপ্তাহে আপনাকে সৌজন্য সংখ্যা পাঠাবো। তাহলে তো খুব ভালো হবে। না না, এই ভুতুরি কখনো করবো না, তাহলে সারাদিন পত্রিকা নিয়ে বসে থাকবে। এই দেখো কি বলছো তুমি? আরে আমি কতক্ষণ পত্রিকা পড়ি? কতক্ষণ পত্রিকা পড়ো মানে সারাদিন পড়ো? কি বলছো তুমি? আমি সারাদিন পড়ি, আর কোনো কাজ নেই আমার, সারা পত্রিকা পড়তে থাকি না। আপনারা খুব সুইট কাপল, দেখতে খুব মজা লাগছে। রাত 9টায় প্রচার হবে মাহমুদ দিদারের পরিচালনায় একক নাটক সিক্স সেন্স। রঙের গন্ধ শুনলেই কি রং চেনা যায়? হ্যাঁ। রাত 11:15টায় থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইট। রাত 12টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। এনটিভিতে প্রচার হচ্ছে সুমন আনোয়ার পরিচালিত অভিনেতার শাহেদ আলী অভিনীত ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা শাহেদ আলী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনাকে পেয়ে সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে শুভ সন্ধ্যা আসতে পেরে। আচ্ছা, এবার আসি যে সিনেমাওয়ালা প্রসঙ্গে। সিনেমাওয়ালা এখন পর্যন্ত নাটকটি বেশ অনেকগুলি পর্ব প্রচারিত হয়ে গিয়েছে, তো কেমন দেখছেন দর্শকদের মধ্যে রেসপন্সটা কেমন? দর্শকরা পছন্দ করছে। বিভিন্ন জায়গায় আমি দেখি আমাকে আমার ক্যারেক্টার নেমে ডাকা হয় অনেকেই রাস্তাঘাটে, তো এর থেকে বুঝি যে দর্শকরা এই নাটকটা দেখে, এক ধরনের জনপ্রিয়তা এই নাটকটা অর্জন করেছে। আচ্ছা, যে ক্যারেক্টারটিতে বা যে চরিত্রতে আপনি এখানে কাজ করছেন একটু মিশ্র ধরনের একটি চরিত্র, তো এই চরিত্রের সাথে বা এই সিনেমাওয়ালা নাটকটির সাথে ইনভলভ হওয়ার শুরুর গল্পটা যদি একটু শুনি। বেসিক্যালি হচ্ছে সুমন আনোয়ারের কাজ তো আমি এর আগেও করেছি অনেক ডিরেক্টর হিসেবে, তো অনেকদিন ধরেই ওর কাজ করা হচ্ছিল না। তো ওর কিছুদিন আগে নাটকটা শুরু হওয়ার কিছুদিন আগেও একদিন একটা পার্টি তোর সাথে দেখা আমার, সেখানেও বলে যে এবং আপনার জন্য একটা ক্যারেক্টার চিন্তা করেছি, এবার একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার, আপনি একটু সময় দিন ঠিকঠাক মতো। ক্যারেক্টার ভালো হলে কেন সময় দিব না। তো
তো তারপরে পরের উইকই মনে হয় স্ক্রিপ্ট পাঠালো একটা লেভেলের, পরে স্ক্রিপ্টটা পড়ে আমার ক্যারেক্টারটা পছন্দ হলো, দেন বললাম হ্যাঁ ঠিক আছে আমি ক্যারেক্টারটা করবো। এবং আলটিমেটলি একটা সময়ের পরে এটার যখন শুটিং শুরু হলো দেখলাম আমি ক্যারেক্টারটাকে আরো বেশি অ্যাডাপ্ট করতে পারছি, আরো বেশি ভিতরে যেতে পারছি, এইভাবেই করা আর কি ওর সাথে কাজ। আচ্ছা, তো এই যে স্ক্রিপ্ট হাতে পাওয়া থেকে যখন আপনি ক্যারেক্টারটার ভিতরে চলে গেলেন সেই পর্যন্ত নিজে থেকে আসলে কি ধরনের প্রিপারেশন ছিল, যেহেতু ক্যারেক্টারটি একটু অন্য রকমের? আমি আসলে এই ধরনের চরিত্র, যেই চরিত্রটা আমি করেছি এই ধরনের চরিত্রকে কখনো দেখিনি সামনে থেকে। তো আমি একটু সার্চ করলাম আমার মতো টেকনিক্যালি যে এই ধরনের কেউ আছে কি বা কিরকম কেমন হতে পারে, হ্যাঁ কেমন হতে পারে। এরকম কিছু কিছু লোককে আমার মনে হলো যে এটার কাছাকাছি। বিভিন্ন জায়গায় কাজ করতে যে অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে আমি খোঁজা শুরু করলাম এবং একটা সময় 2-1 জনকে পেলাম, মনে হলো হ্যাঁ এই ক্যারেক্টারটা মনে হয় এর কাছাকাছি, বা এরকম আচরণ করে, এরকম ভাবে কথা বলে, এরকম কাপড় চোপড় পরে, এরকম জেস্টার করে। সো ওই রকম কিছু কিছু জিনিস ফলো করেছি। এবং আর আমার মতো আমি এক ধরনের প্রত্যেকটা ক্যারেক্টারকে আরেকটা ক্যারেক্টার থেকে আলাদা করার জন্য কিছু কিছু বিষয় করার চেষ্টা করি, মানে সেটা মানে খুব ইন্টেনশনালি না, মানে ক্যারেক্টার ডিমান্ড ওয়াইজই। তো এরকম কিছু হোমওয়ার্ক এই ক্যারেক্টারটা নিয়ে করেছি। প্রত্যেকটা অভিনয় শিল্পীরই কিন্তু এটা করা উচিত এবং তারা ম্যাক্সিমাম সময় করে থাকে। আর যেহেতু আপনি মঞ্চে কাজ করেছেন সেই অভিজ্ঞতা তো অবশ্যই আছে, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এই নাটকটি সম্পর্কে জানতে চাই যে এখানে কো আর্টিস্ট তো প্রভা আছে, এছাড়া আর কে কে আছে? এছাড়া আজাদ আবুল কালাম সাহেব আছেন, সুষমা সরকার আছেন, তারপরে সুমন আনোয়ার স্বয়ং অভিনয় করেছেন এই নাটকে, তারপরে আমাদের কি বলে ওনার নাম হচ্ছে হেলাল ভাই আছেন, কিসলু ভাই আছেন, মৌসুমী হামিদ আছেন, শ্যামল মাওলা আছেন, এরকম অনেক অভিনেতারা আছেন এই নাটকে। আচ্ছা, তো এই নাটকে কাজ করা তো সুমন আনোয়ারের সাথে প্রথম না, এর আগেও কাজ করেছেন, এবারের অভিজ্ঞতাটা কি একটু অন্যরকম? হ্যাঁ একটু অন্যরকম, মানে সময়ের আবর্তে ডিরেক্টররা যে নিজেদের আপগ্রেড করে, এই কাজটা করতে যে সুমনের সাথে আমার মনে হয়েছে যে হি হ্যাজ চেঞ্জড হিমসেলফ এ লট। সে নিজেকে অনেক আপগ্রেড করেছেন, টেকনিক ডিফারেন্ট জায়গা থেকে করছেন, অ্যাপ্লাই করছেন, এবং দেখার চোখটাও, দৃষ্টিভঙ্গিটাও তার চেঞ্জ হয়েছে, এটা আমার মনে হয়েছে যে কাজ পেয়েছে। লোকেশন কোথায় কোথায় নাটকটি? এটা পুবাইলে করি, উত্তরায় করি, কিছুদিন আমরা তো একটা পুরান ঢাকাও কিছু কাজ করেছিলাম, বিভিন্ন লোকেশন ঘুরে কাজ করা হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত তো গল্পগুলো আমরা দেখে আসছি, যারা নিয়মিত দর্শক তারা তো সবসময় দেখছে, পরবর্তীতে কোনো নতুন চমক থাকছে কিনা? সেটা তো অবশ্যই আছে, কিন্তু এটা গল্পের সাথে বলা উচিত না। এটা ছাড়াও তো এনটিভিতে আপনার এর আগেও ধারাবাহিক নাটক প্রচারিত হয়েছিল, সেটা ছিল অঘটন ঘটন পটিয়সী, যেটা এখন প্রচারিত হচ্ছে, আবার রিপিট টেলিকাস্ট চলছে। তো সেটা সম্পর্কে শুনি, সেটা ক্যারেক্টারটা কেমন ছিল? সেটা ছিল একটা শেয়ার ব্যবসায়ী ছিল। তো শেয়ার ব্যবসায়ী অনেক টাকার মালিক, টাকা দিয়ে মানুষ কিনে ফেলে, যখন তখন টাকা দিয়ে যেটা ইচ্ছা সেটা করতে পারে। আবার যখন শেয়ার মার্কেটের যে অবস্থা, এই আপ তো আপ, আবার যখন ডাউন হয় সবকিছুই তার ডাউন হয়ে যায়। ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল, এবং যেটা যে ডিরেক্টর আলিফিদ আকরাম তো আমার অনেক পছন্দের একজন মানুষ এবং ডিরেক্টরও বটে, তো ওনার সাথে এটা আমার প্রথম কাজ ছিল। এরপরে আমরা অনেকগুলো কাজ করেছি, এনটিভিতেই তার 2টা প্রচারিতও হয়েছে। উনি আমাকে আসলে, আমি এর আগে যেটা ছিল অঘটন ঘটন পটিয়সী হওয়ার আগে শেয়ার ব্যবসা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, আমি ইন্টারেস্টেডই না এই ক্ষেত্রটা দেখতে আমি আর কি। পরবর্তী সময় এই কাজটা করতে যে আমি অনেক কিছু জেনেছি, এবং উনি আমাকে জানিয়েছেন, শিখিয়েছেন, বিষয়গুলো বুঝিয়েছেন। ওইটা এক ধরনের স্কুলিং ছিল, মানে ওই ক্যারেক্টারটা করার জন্য, ওই সিরিয়ালটা করার জন্য শেয়ার ব্যবসা সম্পর্কে জানতে হয়েছে, অন্য প্রসেসে করেছিল। এবং ওই যে সময়টা আমরা যে প্রায় 1.5-2 বছর মতো কাজ করেছিলাম, ওই পুরো টাইমটায় একটা অদ্ভুত ওয়ার্কশপ লাগছিল, খুব ইন্টারেস্টিংলি আমরা সময়টা পার করেছি। আচ্ছা, কোনো নাটক যখন নাটকের জন্য যদি কখনো অফার পান, তাহলে কি আসলে চরিত্রটার দিকে বেশি নজর থাকে না গল্পের দিকে বেশি নজর থাকে? কোন গল্পে আমার চরিত্রটার কি অবস্থান সেটার দিকে নজর থাকে, কারণ গল্প খুব ভালো, কিন্তু আমাকে যে চরিত্রটা করতে বলা হয়েছে সেটা আসলে কিছু করার নাই, এইরকম চরিত্র আমি করতে চাই না। বাট দেখা গেল গল্পের মধ্যে আমার চরিত্রের ভূমিকা খুবই অল্প সময়ের ব্যাপ্তি, কিন্তু পুরো গল্পটার মধ্যে এক ধরনের ওর ভূমিকা রয়েছে, আমার ওই টাইপের ক্যারেক্টার করতে বেশি পছন্দ হয়। আবার দেখা যায় যে অনেক পুরো গল্প জুড়েই অবস্থান করছে, বাট ক্যারেক্টারটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে না, ওইটা আমি করি না, এরকম অনেক ক্যারেক্টারই আছে, করা হয়নি। এবার একটু আমি সিনেমার প্রসঙ্গে আসতে চাই, সিনেমাওয়ালা থেকে আজকে এখন সিনেমা নিয়ে একটু প্রসঙ্গে আসতে চাই, যে কোন কোন চলচ্চিত্রে কাজ করা হচ্ছে এখন? আমি এখন শুটিং করছি স্বপ্নজাল নামে একটা সিনেমা, গিয়াসউদ্দিন সেলিমের ডিরেকশন, কালের পুতুল নামে একটা সিনেমা, আকা রেজা গালিবের ডিরেকশন,
তারপরে হচ্ছে হালদা, তৌকির আহমেদের ডিরেকশন, ওটা শুটিং চলছে। খাচ্চা, আকরাম খান ওনার ডিরেকশন, আর পাশান সৈকত নাসির ডিরেকশন, এগুলো শুটিং চলছে আর কি এখন। আর এছাড়া তো অজ্ঞাতনামা সম্প্রতি রিলিজ হয়েছে, সেটা সম্পর্কে একটু শুনি যে সেটা রিলিজ হওয়ার পর এখন পর্যন্ত দর্শকরা কি বলছেন, কিভাবে নিচ্ছেন? এটা তো অনেক ভালো রেসপন্স পেয়েছি, মানে দর্শকরা অনেক পছন্দ করেছেন সিনেমাটা, যারাই দেখেছেন। যেটা হয়েছে যে আমাদের দেশে আসলে ভালো প্রোডাক্ট, মানে প্রোডাক্টই বলবো, সিনেমা তো একটা প্রোডাক্টই, ওইভাবে আসলে মার্কেটিংটা ডেভেলপ করেনি মানুষটা। আসলে আমরা সিনেমা মার্কেটিংটা বুঝি না, পাবলিসিটিটা বুঝি না। তো বেশি সংখ্যক দর্শকের কাছে নেওয়ার জন্য একটা ভালো কাজকে যে ইনিশিয়েটিভটা নিতে হয়, সেটার মধ্যে একটু ঘাটতি আছে আমার মনে হচ্ছে। কিন্তু যারা দেখেছেন অজ্ঞাতনামা তারা পছন্দ করেছেন, এবং এটা আর কি সর্বকালীন সিনেমা হিসেবেই ট্রিটেড হয়েছে, যে এটা যুগ যুগ ধরে দেখবে, অনেক সময় ধরে দেখবে। অনেকটা কি বলা যায় যে হ্যাঁ, সিনেমা মেকিং এর ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মার্কেটিং এর ওই সেন্সটা হয়তো ততখানি ডেভেলপ করে নাই। হ্যাঁ, তা তো অবশ্যই, সেন্সারি ঘাটতি আমার কাছে মনে হয়েছে। যে দেখুন অনেক সাধারণ মানের ছবিও, মানে আমি বলবো না যে আপ টু দ্য মার্ক না, এটা বলা বেটার হবে, আপ টু দ্য মার্ক ছবি না, শুধুমাত্র পাবলিসিটি এবং প্রপার মার্কেটিং এর জন্য অনেক বেশি দর্শকপ্রিয়তা পেতে পারে। বাট ওটা সাময়িক একটা লেভেলের তো দর্শক। কিন্তু ধরেন পথের পাঁচালী এখনো কিন্তু দর্শকরা দেখে, বা জীবন থেকে নেয়া এখনো কিন্তু যখন দেখানো হয়, নতুন প্রজন্ম থেকে প্রজন্ম দেখছেন, কিন্তু চলচ্চিত্রগুলো এখনো পর্যন্ত চলছে এবং ভবিষ্যতেও চলবে। তো এই সময়ে এমন কোন চলচ্চিত্রকে নির্মিত হচ্ছে যেটা ভবিষ্যতে দর্শক এতটাই আসলে জনপ্রিয়তা থাকবে চলচ্চিত্রগুলোই? মানে এটা আসলে সময়ের হাতেই ছেড়ে দেওয়াটা বেটার। আমরা এই জাজমেন্টে যাওয়াটা বোকামি হবে। আমরা জাজ করতে পারবো না, কারণ ওই যে ছবিগুলোর নাম বললাম যখন রিলিজ হয়েছে তখন কিন্তু স্বয়ং ডিরেক্টরও হয়তো বলতে পারেননি যে তাদের ছবিটা এতদিন ধরে দেখা হবে। এটা একদমই দর্শক রুচির বিষয়। তবে দর্শক রুচি তৈরির ক্ষেত্রে আমাদের মনে হয় ভূমিকা আছে। মানে আমরা কি ধরনের দর্শক তৈরি করতে চাই, এবং কি ধরনের দর্শককে দেখাতে চাই, কি ধরনের ছবি, সেটার পিছনে সেটার ক্ষেত্রে একটা হয়তো ভূমিকা রাখা যেতে পারে। আচ্ছা, এ তো শুনলাম আমরা এখন চলচ্চিত্রের কথা। এছাড়াও তো আপনি বেশ কিছু টিভিসিতেও কাজ করা হয়েছে। শুরুটা কি একদম যখন শুরু ছিল ওটা কি টিভিসি দিয়ে হয়েছিল? না, আমি শুরুতে আসলে মঞ্চে কাজ করেছি। আচ্ছা, মঞ্চে কাজ করার পরে টেলিভিশনে অ্যাক্টিং করেছি, বেশ কিছু নাটকে অভিনয় করেছি। হ্যাঁ, দর্শক প্রিয়তার ক্ষেত্রে হয়তো টিভিসি একটা ভূমিকা রেখেছে। আমি যে রবির টিভিসি করেছিলাম অমিতাভ রেজার ডিরেকশনে, ওর একসাথে 3টা টিভিসি আমি করি রবির, ওইটা আমাকে আসলে মাস পিপলের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা দেয়, এবং আমি আসলে ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারবো এই ধরনের একটা মনে হয় আমার সম্পর্কে কনফিডেন্স দেয় ডিরেক্টরদের। ওই টিভিসির একটা ভূমিকা ছিল। পরবর্তী সময়ে ম্যাজিক টুথ পাউডার একটা টিভিসি করি, এবং রাঁধুনি গুঁড়া মশলা টিভিসি করি। এগুলো অ্যাড হয়েছে আর কি অভিনেতা হিসেবে আমার সাথে। আচ্ছা, অভিনেতা হিসেবে তো মঞ্চেও কাজ করা হচ্ছে, যেটা বললেন একদম শুরুটা হয়েছিল মঞ্চ দিয়ে। তো এখন কি অবস্থা মঞ্চের? আমি 96 সাল থেকে প্রাচ্যনাটের সাথে কাজ করি। আমি ফার্স্ট অ্যাক্টিং করি প্রাচ্যনাটের 97-এ। আমি এখনো অভিনয় করার চেষ্টা করি, যখন সুযোগ পাই আমি মঞ্চ অভিনয়ের সুযোগটা ছাড়ি না। এবং 24 তারিখ 26 তারিখ 2 দিন আমাদের দলের প্রোডাকশন আছে, শো আছে, সার্কাস এবং কন্যা। তো আমি অবশ্যই সেই শো দুটোতে পার্টিসিপেট করব। বর্তমানে তো অনেক ছেলেমেয়েরা, নতুন ছেলেমেয়ে যারা আছে তারা মিডিয়াতে কাজ করছে, অনেকেরই ব্যাকগ্রাউন্ড কিন্তু মঞ্চ না, তারপরেও হয়তো তারা কাজ করছে। তো আসলে অভিনয় করতে গেলে মঞ্চটা কতটুকু গুরুত্বপূর্ণ? না, প্রথমে বলবো যে আসলে প্রত্যেকটা অভিনয়ের মিডিয়াম কিন্তু আলাদা। মিডিয়ামটা ডিফারেন্সটা করতে হবে সবার আগে। তখন যে যাত্রায় অভিনয় করে সে কিন্তু যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করে, যে মঞ্চে অভিনয় করে মঞ্চ অভিনয়ের ধারার জন্য সে নিজেকে তৈরি করে। টেলিভিশন অভিনয় কিন্তু আলাদা, তার থেকেও ডিফারেন্ট। যখন 35-এর যুগ ছিল সিনেমাতে অভিনয়, প্রত্যেকটা মিডিয়াম একদমই আলাদা। অডিও অ্যাক্টিং আরেকটা ডিফারেন্ট মিডিয়াম, যে অনেক অভিনেতা অভিনেত্রীরা কিন্তু অডিওতে কাজ করেন, মানে ভয়েস ওভার দেন বা নাটক রেডিওতে কাজ করেন। প্রত্যেকটা মিডিয়াম কিন্তু একদম ডিফারেন্ট। এমন নেই যে বিষয় যে আপনাকে আসলে রেডিও অ্যাক্টিং এর জন্য মঞ্চে অভিনয় করতেই হবে। আপনি এক্সট্রা কিছু জিনিস শেখার জায়গাটা আসলে নিজের মধ্যে, যে আমি কোন জায়গাটা থেকে আসলে এখনকার অনেক প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী আছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট বলবো, তারা কিন্তু কেউ মঞ্চে কাজ করেননি, এখন এই সময় কাজ করছেন, কিন্তু তারা কিন্তু অনেক ভালো কাজ করছেন এবং আমরা দেখি যে তারা অনেক বেশি জনপ্রিয়। আসলে কথা বলতে তো অনেক ভালো লাগছিল, অনেক প্রসঙ্গ ছিল কথা বলার মতন, কিন্তু আমাদেরকে অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভির দর্শকদেরও ধন্যবাদ। আমি বলবো যে আপনারা সিনেমা হলে যে ভালো ছবিকে প্রমোট করেন, ভালো ছবির সাথে থাকেন, দলে দলে সিনেমা হলে সিনেমা দেখেন, বাংলা সিনেমা। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।